আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক কারেক্ট ফর্ম অফ ভার্বস এর বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য বিভিন্ন কন্টেন্টের ওপরে ধারাবাহিকভাবে আমরা ভিডিও উপস্থাপন করছি। তো চলুন শুরু করা যাক। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এখানে একটি টেক্সট দেওয়া হয়েছে, একটি ছোট টেক্সট দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে টেক্সটের মধ্যে বিভিন্ন যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোকে কারেক্ট ফর্মে বসাতে হবে। কিসের সাথে ব্যালেন্স করে? সাবজেক্টের সাথে এবং কনটেক্সটের সাথে। সাবজেক্ট বলতে আমরা বুঝি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা জানি, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল এটা খেয়াল রাখতে হবে, টেন্সটা খেয়াল রাখতে হবে, কোন টেন্সে সেটা প্রকাশ করা যায় এটা খেয়াল রাখতে হবে, এবং কনটেক্সট বলতে বোঝাচ্ছে আসলে প্রেক্ষাপট বা পরিস্থিতি বা প্রয়োজনীয়তা। আমরা যদি বলি একটি বাক্যকে আমরা চাইলে প্রেজেন্টেও করতে পারি, আবার চাইলে পাস্টেও করতে পারি, কিন্তু বাক্যটা পড়ে বা সম্পর্কযুক্ত বাক্যগুলোকে পড়ে খেয়াল করতে হবে যে এটিকে আসলে প্রেজেন্টে প্রকাশ করলে ভালো হয় নাকি পাস্ট টেন্সে প্রকাশ করলে ভালো হয় নাকি ফিউচার টেন্সে প্রকাশ করলে ভালো হয়। এটাকে বলা হচ্ছে মূলত কনটেক্সট। মনে হয় বোঝাতে পেরেছি। তাহলে সাবজেক্টের বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা সাবজেক্টটা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটা মাথায় রাখতে হবে, এবং কনটেক্সটকে মাথায় রাখতে হবে, অর্থাৎ সম্পর্ক যে বাক্যগুলোর সাথে রয়েছে একটির সাথে আরেকটা যে সম্পর্ক রয়েছে সেটার বিবেচনায় এটা কি প্রেজেন্ট টেন্সে লিখলে ভালো নাকি পাস্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে। আমি একটার পর একটা ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব, তাহলে সহজে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। শুরু করি। প্রথমে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ম্যান ড্যাশ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। যাই হোক, আল্লাহ তাআলা ভাগ্যের মালিক, সবকিছু আমরা জাস্ট প্যাসেজ সলভ করছি। তাহলে ম্যান এটা সিঙ্গুলার, বি মানে হচ্ছে এখানে বি ভার্ব জাতীয় কোনো একটা ভার্ব বসাতে হবে। তাহলে এটা আমরা প্রেজেন্টেই রাখি, এটা আমরা প্রেজেন্টে রাখতে পারি। আমরা যদি বলি যে মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রক, নিজেই তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে মানুষ, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্বের মধ্যে কোনটা ব্যবহার করতে পারি? ইজ আর এম। ম্যান এটা সিঙ্গুলার, এটার সাথে ব্যালেন্স করে কোনটা বসাতে পারি? আমরা অ্যান্সারটা করে ফেললাম। ম্যান এটা সিঙ্গুলার ছিল, এর সাথে ব্যালেন্স করে এখানে আমরা ইজ ব্যবহার করলাম। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। বি মানে হলো বি ভার্ব ক্যাটাগরির যে কোনো একটি ভার্ব এখানে বসাতে হবে। ইজ আর এম যে কোনো একটা বসাতে পারতাম আমরা। তাহলে ম্যান যেহেতু সিঙ্গুলার এর সাথে ব্যালেন্স করে এখানে আমরা ইজ বসিয়ে ফেললাম, এটা প্রেজেন্ট টেন্সে আমরা রাখলাম। এরপর আমরা খেয়াল করি পরের সেন্টেন্সটা, ইফ হি মেক দ্য প্রপার ইউজ অফ টাইম অ্যান্ড ডু হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি ড্যাশ। তো আমরা সাধারণত বাংলায় যদি এটাকে একটু বলার চেষ্টা করি, কি বলবো? যে মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রক যদি সে করে, তাই না? তাহলে যদি সে করে এভাবেই তো আমরা প্রকাশ করব। তাহলে ইফ হি মেক্স, এটা হবে মেক্স, কারণ এই যে হি যেটা রয়েছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ হি মেক্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে মেকটা হয়ে যাবে মেক্স। তাহলে ইফ হি মেক্স এটা কি হয়ে গেল? ইফ হি মেক্স প্রপার ইউজ অফ টাইম, যদি সে সময়ের সদ্ব্যবহার করে, সময়ের যথেষ্ট সঠিক ব্যবহার সে করে, অ্যান্ড ড্যাশ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এখানে রয়েছে ডু, এখানে কি হবে? এখানে হবে ডাজ। এখানে কি হবে? ডাজ। কেন হবে? এই ডু এটা হলো মেইন ভার্ব, এটা কার সাথে ব্যালেন্স করবে? এই যে হি, এই সাবজেক্টের সাথে ব্যালেন্স করে আমাকে বসাতে হবে, হির সাথে ব্যালেন্স করে বসাতে হবে। আরও কৌশল আমরা চাইলে এখানে অবলম্বন করতে পারি, যেহেতু প্রথম ক্লজটাকে আমরা প্রেজেন্টে রেখেছি, ইফ হি মেক্স দ্য প্রপার ইউজ অফ টাইম, অ্যান্ড পরের ক্লজটাকেও আমরা প্রেজেন্টেই রাখবো। তাহলে হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু এটা হয়ে যাবে ডাজ, মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় আমরা জানি। তাহলে ডু এখানে হয়ে গেল ডাজ, ডু কি হয়ে গেল? ডাজ। ইফ হি মেক্স দ্য প্রপার ইউজ অফ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, যদি সে তার সময়ের সঠিক ব্যবহার করে এবং তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি ড্যাশ প্রসপার ইন লাইফ। তাহলে আমরা বাংলা বললে কি বলবো? যে সে যদি এটা করে তাহলে সে ভালো করবে বা খারাপ করবে, তাই না? তো আমরা এটা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ভাবে চিন্তা করতে পারি যে ইফ যুক্ত যে ক্লজটি সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অন্য ক্লজটি ফিউচার টেন্সে যাবে। কন্ডিশনাল সেন্টেন্স আবার জানতে হবে, জানা ভালো এগুলো। না জানলে আপনারা চাইলে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, ইংলিশ মেলার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে এই সংক্রান্ত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত। তো প্রথমটা যেহেতু প্রেজেন্ট, আমরা পরেরটাতে ফিউচার করব। অর্থের ডিমান্ড অনুযায়ী করতে হচ্ছে, এটাকে আমরা মূলত বলছি কনটেক্সট। তাহলে এখানে সে উন্নতি করবে এরকম একটা অর্থ এখানে আমরা চাইলে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি লিখবো? এখানে আমরা এটাকে ফিউচার টেন্সে প্রকাশ করলাম, হি উইল প্রসপার, যদি সে তার সময় সঠিক ব্যবহার করে এবং তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, হি উইল প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। তাহলে এটা হয়ে গেল
প্রসপার। এরপরে বলা হচ্ছে বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে ব্যতিক্রম করে, এটা যদি না করে, সে খেয়াল করে এটা আবার প্রেজেন্টে রেখেছে, এখানে প্রেজেন্টে রাখা হয়েছে ইফ হি ডাজ আদারওয়াইজ, সে ব্যতিক্রম কিছু করে, অর্থাৎ সে যদি অন্য কিছু করে, বলা হচ্ছে যে ভালো করলে সে ভালো করবে, উন্নতি করবে জীবনে, আর যদি সে না করে, সে অন্যরকম কিছু করে, অর্থাৎ যদি ফাঁকি ঝুঁকি দেয়, তাহলে কি হবে? হি ড্যাশ ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স, অর্থাৎ খুবই দুর্দশাগ্রস্ত একটা জীবন তাকে অতিবাহিত করতে হবে। ড্র্যাগ মানে অতিবাহিত করা, তাহলে এটাকেও আমরা ফিউচার টেন্সে প্রকাশ করব। একটু আগে প্রথম ইফ যুক্ত যেটা, যেমন এখানে ইফ হি ডাজ, এটা প্রেজেন্টে আছে, তাহলে পরের ক্লজটি কি হয়? ফিউচার ইনডেফিনিটে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি হবে? এখানে হবে উইল ড্র্যাগ, লিখে ফেললাম, এখানে হবে উইল ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে অন্যরকম কিছু করে, যথাযথভাবে সময়কে ব্যবহার না করে, তার দায়িত্ব পালন না করে, অন্যরকম কিছু করে, তাহলে হি উইল ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স, তার জীবনটা খুবই দুর্দশাগ্রস্ত হয়ে যাবে। হি উইল ড্র্যাগ, সে অতিবাহিত করবে, উইল ড্র্যাগ অতিবাহিত করবে, ফিউচার টেন্স, এর জন্য আমরা এখানে দিলাম উইল ড্র্যাগ। ওকে ফাইন, এরপরে চলে যাই ইন ইয়ত, শৈশবকালে বা কৈশোরে বা তারুণ্যে, এরকম অর্থ বোঝাচ্ছে। দ্য মাইন্ড ইজ প্লায়াবল, মানুষের মন ফ্লেক্সিবল থাকে, প্লায়াবল থাকে, অর্থাৎ মানে এটা নরম থাকে, এটা যে কোনো রকমের শেপ দেওয়া যায়। প্লায়াবল শব্দের অর্থ হলো ফ্লেক্সিবল, কোমল, কমনীয়। দ্য মাইন্ড ইজ প্লায়াবল, মানুষের মন কোমল থাকে, নরম থাকে, যে কোনো রকমের শেপ দেওয়া যায়, এটাকে বলা হচ্ছে প্লায়াবল। একটু পরে আমরা ওখানে বুঝতে পারবো। দ্য মাইন্ড ইজ প্লায়াবল অ্যান্ড ক্যান মোল্ড ইন এনি ফর্ম উই লাইক। ক্যান মোল্ড, মোল্ড মানে হলো যে কোনো রকমের আকৃতি দেওয়া, মোল্ড মানে যে কোনো রকমের আকৃতি দেয়া। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল, ইজ প্লায়েবল, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এখানেও আমরা এটাকে প্রেজেন্টে রাখবো। এখন ক্যান ড্যাশ, এখন দেয়া যেতে পারে, শেপ দেয়া যাবে, কোনটাকে দেয়া যাবে? এই মনটাকে শেপ দেওয়া যাবে। তো মনটাকে শেপ কে দিবে? কোন একজন ব্যক্তি, সে নাই, এটা আসলে প্যাসিভ ফর্মে লিখতে হবে। কিসে লিখতে হবে? প্যাসিভ। এখন প্যাসিভ কখন লিখতে হয়, প্যাসিভ কিভাবে বুঝবো আমরা, এগুলো আবার জানতে হবে। এগুলো না জানলে এটা সমস্যা। আমি শুধু প্যাসেজের মধ্যে অ্যান্সারগুলোকে যতটা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় করে আপনাদের সামনে সমাধান উপস্থাপন করছি। যাদের ফাউন্ডেশন খুবই খারাপ অবস্থা, তাদের আগে ফাউন্ডেশনগুলো ডেভেলপ করে তারপরে প্যাসেজগুলো সলভ করতে আসা উচিত। তো এখানে বলা হচ্ছে ক্যান, এখন এখানে তাহলে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে বি মোল্ডেড। এখানে খেয়াল করি, ইনিয়ত, তারুণ্যে বা শৈশবে মানুষের মন নরম থাকে, ফ্লেক্সিবল থাকে, প্লায়েবল থাকে, অ্যান্ড ক্যান বি মোল্ডেড ইন এনি ফর্ম উই লাইক। আমরা যেমনটা ইচ্ছা করতে করি তেমনটাই আমাদের মনকে আমরা আকৃতি দিতে পারি। মোল্ড এনি ফর্ম, যে কোনো রকম ভাবে আকৃতি দেওয়া যায়। মোল্ডেড এটা প্যাসিভ ফর্মে হলো, এটা প্যাসিভ করলাম আমরা, কারণ যে করবে সে ব্যক্তি নাই, করা যায়। মানুষের মন ফ্লেক্সিবল থাকে অ্যান্ড ক্যান বি মোল্ডেড, এবং তাকে শেপ দেওয়া যায়, আকৃতি দেওয়া যায়, করা যায়, খাওয়া যায়, ধরা যায়, এগুলো প্যাসিভ হয়। তাহলে প্যাসিভ করতে গেলে কি লাগে? একটা বি ভার্ব লাগে এবং ভার্বের 3 নম্বর ফর্ম লাগে। এখানে ছিল মোল্ড, এটাকে করে ফেলেছি মোল্ডেড, বি মোল্ডেড। এরপরে বলছে ইফ উই ড্যাশ দ্য মর্নিং আওয়ার্স অফ আওয়ার লাইফ, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ আওয়ার লাইফ, যদি আমরা আমাদের জীবনের কাজ শুরুর যে সময়, গুরুত্বপূর্ণ যে সময় মানুষ কাজ শুরু করে, যে সময় মানুষ উন্নতি শুরু করে, সেই সময়টাকে আমরা এখানে বলছি মর্নিং আওয়ার্স, মানে সকালের সময় না, আসলে মানুষের জীবনের শুরুর সময়, গুরুত্বপূর্ণ সময়, কাজ শুরুর সময় বোঝাচ্ছে এখানে মর্নিং আওয়ার্স বলতে। তাহলে এটা আমরা প্রেজেন্টেই রাখবো, এটা প্রেজেন্টে রাখবো। যদি আমরা নষ্ট করি, আমরা যদি হারিয়ে ফেলি, ইফ উই লুজ, এটার উচ্চারণ কিন্তু আবার লস না, এটা হলো লুজ। তাহলে এখানে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে কি হলো? ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ আওয়ার লাইফ, যদি আমরা আমাদের জীবন শুরুর গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করি, হারিয়ে ফেলি, তাহলে কি হবে? উই ড্যাশ আফটার ওয়ার্ডস, এরপরে আমরা অনুশোচনা করব। তাই না? ফিউচার টেন্সে যাচ্ছে, বুঝতেই পারছি অর্থ অনুযায়ী। ওই যে বলেছে কনটেক্সট কি হবে, প্রেক্ষাপট, অর্থ বুঝে, সম্পর্ক বুঝে আমাদেরকে সেন্টেন্সগুলোর টেন্স নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী ভাবগুলো বসাতে হবে। রিপেন্ট মানে কি? অনুশোচনা করা, আফসোস করা। তাহলে প্রথমটা একটু আগে খেয়াল করি, আমরা একটু আগে বলেছিলাম ইফ যুক্ত যেটা, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরেরটা অধিকাংশ ক্ষেত্রেই ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, যদি সেটা চিরন্তন কোনো সত্য না বোঝায়। তাহলে বলছে আমরা যদি সময়গুলো নষ্ট করি, আমাদের কাজ শুরুর সময়, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো যদি নষ্ট করি, তাহলে আফটারওয়ার্ডস উই রিপেন্ট, আফটারওয়ার্ডস আমরা পস্তাবো, অনুশোচনা করবো। তাহলে উই উইল রিপেন্ট, এরকম অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি হলো? উইল রিপেন্ট আফটারওয়ার্ডস, পরবর্তীতে আমরা আফসোস করব। যদি জীবনের শুরুতেই গুরুত্বপূর্ণ সময়গুলো যদি আমরা লুজ করে ফেলি, হারিয়ে ফেলি, কাজে না লাগাই, তাহলে আমরা পরবর্তীতে পস্তাবো। উই উইল রিপেন্ট আফটারওয়ার্ডস, পরবর্তীতে আমরা পস্তাবো। এরপর বলা হচ্ছে ইট ড্যাশ দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে জীবনের বীজ বপনের সময় বলা হয়। ইট কল এখানে আছে, তাহলে এটার অ্যান্সার প্যাসিভে লিখতে হবে। ওই যে একটু আগে বলেছি প্যাসিভ কখন করতে হয় সেটা আবার বুঝতে হবে। ইট কল দ্য সিড টাইম অফ লাইফ,
জীবনের বীজ বপনের সময় বলা হয় এটাকে। কোনটাকে ওই যে মর্নিং আওয়ার্স বলছে, বা যে সময়টা মানুষের জীবনে কাজ শুরু করা হয়, তারুণ্যের সময়, যৌবনের সময়, সেটাকে বীজ বপনের সময় বলা হচ্ছে। তাহলে বলা হয়, করা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, এই জাতীয় অর্থ প্রকাশ করতে গেলে সেটাকে প্যাসিভে লিখতে হবে। আমরা প্যাসিভে করে ফেললাম। তো প্যাসিভ মানে কি? একটা বিভার্ব নিব এবং ভার্বের 3 নম্বর ফর্ম নিব। কল থেকে হয়েছে কল্ড, এবং ইট এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা ইজকে বিভার্বকে হিসেবে এখানে ব্যবহার করেছি। ইজ কল্ড, প্রেজেন্ট টেন্স এটা প্রকাশ করেছি। এটা আবার ওয়াজ কল্ড হবে না, কারণ বলা হতো অন্যরকম অর্থ হয়ে যাবে। এই যে কনটেক্সটটা বুঝতে হবে, কোন টেন্সে যাবে এটা বুঝতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে জীবনের বীজ বপনের সময় বলা হয়। ইফ উই ফেল টু সো গুড সিডস, যদি আমরা ভালো বীজ বপন করতে ব্যর্থ হই, ইফ উই ফেল, আবারও কন্ডিশনাল সেন্টেন্স, ইফ উই ফেল টু সো গুড সিডস, যদি আমরা ভালো বীজ বপন করতে ব্যর্থ হই, উই ড্যাশ নট গেট গুড হারভেস্ট, তাহলে আমরা ভালো ফসল পাবো না। ফিউচার টেন্স হবে, বোঝাই যাচ্ছে। তাহলে ফিউচার বোঝানোর জন্য এখানে নট গেট এটা ঠিকই আছে, এটা নেগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য নট এবং গেট, কিন্তু ফিউচার বোঝানোর জন্য এখানে একটা উইল লাগবে। তাহলে অ্যান্সার হয়ে গেল উইল নট গেট গুড হারভেস্ট। এই ছিল মোটামুটি অ্যান্সার। এখানে যা যা অ্যান্সারগুলো ছিল, আমি অ্যান্সারগুলো আপনাদের সামনে ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ সমাধান উপস্থাপন করলাম। বন্ধুরা, যে বিষয়টা মাথায় রাখতে হবে, এগুলো যেহেতু আমি প্যাসেজের মধ্যে সলভ করছি, এগুলো বোঝার জন্য অনেক ধরনের বিষয় আমাদেরকে জানতে হয়। এই বেসিক কনসেপ্টগুলো আমাদের মধ্যে না থাকলে এই সলভগুলো আমরা আসলে করেও খুব একটা লাভ হবে না, আপনারা বুঝতে পারবেন না। সো যাদের এগুলো মোটামুটি ফাউন্ডেশন আছে, তারা এগুলো ভিডিও ক্লিপগুলো দেখলে খুব ভালোভাবে আপনারা আপনাদের ইংরেজির প্রস্তুতিটা নিতে পারবেন। যারা ইংরেজি আমরা পারি না, খুবই দুর্বল, তারা চাইলে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে কোর্সগুলো এনরোল করে আমরা সেখান থেকে করতে পারি। অথবা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমরা অনেক ভিডিও আছে যেগুলো চাইলে আমরা ফ্রিতেই দেখে নিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।